স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি রেদওয়ান আহমেদ। প্রতি শুক্র ও শনিবার বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি মানুষের দুঃখ, দুর্দশা, আশা নিরাশার কথা। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্ণ হলো। বছর জুড়ে আলোচনায় ছিল নির্বাচন ও সংস্কার ইস্যু। এছাড়া মব সন্ত্রাস, খুন, সংঘর্ষ ও চাঁদাবাজি সামাল দিতে হিমশিম খায় সরকার। এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি সামলে উঠতে পারেনি সরকার। বিতর্ক রয়েছে ঢালাও মামলা নিয়ে। ভঙ্গুর অর্থনীতির সাথে অনেক স্থানে কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে, যদিও রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $30 বিলিয়ন। দ্রব্যমূল্যের লাগাম টানতে হিমশিম সরকার। আর সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের আয় ব্যয়ের বিশাল ফারাক তৈরি হয়েছে। তবে এত কিছু ছাপিয়ে আশা দেখাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা। জুলাই ঘোষণাপত্রের পর এসেছে জাতীয় সনদও। কিছু অনিশ্চয়তাও দেখছেন বিশ্লেষকরা। এসব নিয়েই আজ আমাদের আলোচনার বিষয় অন্তর্বর্তী সরকারের 1 বছর প্রত্যাশা ও প্রাপ্তি। আমাদের সাথে যুক্ত রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। আমি শুরুতেই চট্টগ্রামে আসতে চাই মাহফুজুল হক শাহ, আপনার কাছে। আপনি একজন ব্যবসায়ী মানুষ, আপনার কাছেই জানতে চাই এই 1 বছরে অন্তর্বর্তীকালীন সরকারের ভালো কিংবা মন্দ আপনার কাছে কি মনে হয় একজন ব্যবসায়ী হিসাবে? কোন দিকগুলো ইতিবাচক হয়েছে, কোন দিকগুলো আসলে নেতিবাচক ব্যবসার ক্ষেত্রে, আপনি যেহেতু একজন ব্যবসায়ী মানুষ? ধন্যবাদ আপনাকে। গত 1 বছর থেকে বাংলাদেশ পরিচালিত হয়ে আসছে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে। যে ইন্টারিম গভর্নমেন্টের নেতৃত্বে আছেন দেশে এবং বিদেশে অত্যন্ত সুপরিচিত নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি উপদেষ্টা পরিষদ। জুলাই গণঅভ্যুত্থানের পরে এই সরকার দায়িত্ব নিয়েছেন। এই সরকারের কাছে প্রত্যাশা অনেক, যেহেতু গত 15.5 বছর বাংলাদেশের মানুষ এক ধরনের সরকার দেখে আসছিল এবং আমরা যারা ব্যবসায়ীরা আছি, আমরা ব্যবসায়ীরা সবসময় সব সরকারের সাথে আমরা কাজ করতে হয়। ব্যবসা পরিচালনা করতে গেলে সরকারের সাথেই আমাদের বিভিন্ন দেন দরবার থেকে শুরু করে বিভিন্ন সুবিধা অসুবিধাগুলি শেয়ার করে আমাদেরকে ব্যবসা পরিচালনা করতে হয়। আজকেও সেটা বর্তমান। এখন যে বিষয়টা এখানে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ যেন একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেটা অলরেডি ডিক্লেয়ার হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে আশা করি আমরা গণতান্ত্রিকভাবে একটা সরকার পেয়ে যাব। সাথে সাথে বাংলাদেশের মানুষের কাছে আরেকটা দীর্ঘদিনের লুকায়িত আকাঙ্ক্ষা আছে, যেটা আমরা মনে করছি বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে আমাদের এই আকাঙ্ক্ষাটা পূরণ হবে। যে কারণে এই সরকার দায়িত্ব গ্রহণের পরে বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন। আমাদের এখানে যে বক্তব্য সেটা হচ্ছে গণতান্ত্রিক সরকার পরিবর্তনের মাধ্যমে আমরা ব্যক্তির পরিবর্তন থেকে আসছে, কিন্তু আমাদের যেটা বক্তব্য, সাধারণ মানুষের যেটা বক্তব্য, আমাদের ছাত্র জনতার যেটা বক্তব্য সেটা হচ্ছে আমাদের দেশে যদি আমরা গত 53 বছরের হিসাব ধরি এবং তার আগেও ব্রিটিশ টাইম থেকে শুরু করে আজ পর্যন্ত 100 বছর, 150 বছর, 200 বছরের আইন দিয়ে বাংলাদেশকে পরিচালনা করে আসছে সবসময়। আমরা প্রত্যেকবার দেখেছি নির্বাচিত গভর্নমেন্ট এসছে, অন্যভাবে সরকার এসছে, কিন্তু আসার পরেও আমাদের এইসব যেই আউটডেটেড যে সিস্টেমগুলি আছে এগুলি কিন্তু আমাদের পরিবর্তন হয়নি। যার কারণে গিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং এমন এমন আইন আমাদেরকে মোকাবেলা করতে হয় যে আইনগুলো পৃথিবীতে এখন নাই বললেই চলে। সুতরাং আমরা চেয়েছিলাম, আমরা সরকার যে কারণে সংস্কারমূলক পদক্ষেপগুলি গ্রহণ করার জন্য বেশ কিছু কমিশন গঠন করেছে। আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এখানে প্রয়োজন আছে, যেগুলিতে আমরা একটু পিছিয়ে আছি। এবং আমি যদি ব্যবসায়ী হিসেবে আমি ইকোনমিক সেক্টরে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা ইন্টারিম গভর্নমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি যে ভঙ্গুর অর্থনীতি নিয়ে এই সরকার ক্ষমতা গ্রহণ করেছিল, সে জায়গায় অনেক সাফল্য কিন্তু আছে। জি, বেশ কিছু সাফল্য আছে। আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি একটু জানতে চাই যে এই যে চাঁদাবাজি, টেন্ডার, এইসব বিষয়গুলো কি বন্ধ হয়েছে? যে চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা মানুষের মধ্যে যে আতঙ্ক, এইসবগুলো কি এমন তো প্রত্যাশা ছিল না মানুষের?
আমি যে জিনিসটা আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা আপনি সঠিকই বলেছেন। এগুলি হচ্ছে আমাদের সিস্টেমের কারণে। আমাদেরকে প্রথমে দেখতে বলতে একটা সমস্যা যে সমাজে বিরাজমান, যেমন যদি আমরা চাঁদাবাজি এবং যদি পুলিশের বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কর্তব্য, আমাদের পুলিশ চলছে 1861 সালের আইন দিয়ে। তো এই পুলিশ কিভাবে আমাদের চাঁদাবাজ বা আমাদের যেই এখানে অরাজকতা আছে এগুলোকে মোকাবেলা করবে? আপনারা যদি একটু খতিয়ে দেখেন, যেটা গত 5ই আগস্ট মানুষের যে ক্ষোভের বহিঃপ্রকাশ করেছিল, এটা কারণটা হচ্ছে আমাদের সিস্টেমগুলির বিরুদ্ধে। আমরা কিন্তু এটাকে আমরা কোনো বিবেচনায় নিই না। আমরা মনে করি এক্সের জায়গায় ওয়াই আসলে ঠিক হয়ে যাবে, ওয়াইয়ের জায়গায় জেড আসলে ঠিক হয়ে যাবে। আসলে কিন্তু সত্যি না। আপনাকে দেখতে হবে কোন আইনটা যেই চেঞ্জ করার প্রয়োজন আছে, মানুষের এগুলি আর কাজে লাগছে না, তো এখানে বড় ধরনের একটা রিফর্মের প্রয়োজন আছে। আমরা আগেও যেটা দেখেছি, সবসময় আমাদের ক্যান্সারের যেই ছিল, রোগটা ছিল, ওটাকে আমরা মলম দিয়ে সারার চেষ্টা করেছি, আমরা গভীরে যাইনি। তা আমি বর্তমান গভর্নমেন্টকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন কমিশনের মাধ্যমে এই বিষয়গুলো ওনারা তুলে এনেছেন, বেশ কিছু সুপারিশ করেছেন। এগুলি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আপনি এখানে যদি স্পেশাল কাউকে পৃথিবীর এনে বসাই দেন বাংলাদেশকে পরিচালনা করার জন্য, বা কোনো পলিটিক্যাল পার্টি যদি দায়িত্ব নেয়, যদি বলছে আমরা এটা করতে পারবো, এটা করতে পারবো, এটা কোনোদিন সম্ভব না। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সিস্টেম ডেভেলপ না করলে আসলে পরিবর্তন সম্ভব নয়। আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম। আমি একটু আপনার কাছে আসতে চাই, আপনার কাছে একটু জানতে চাই, এই যে বর্তমান সময়ে আমরা দেখি যে মব ভায়োলেন্স, আমি যদি বলি যে এই তো সম্প্রতি ঘটনা, সাংবাদিককে পিটিয়ে হত্যা করা হলো সবার সামনে, এই অপরাধ কর্মকাণ্ড, এই সব সমাজে এত বেড়ে চলেছে কেন প্রতিনিয়ত? প্রশ্নটি করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমরা জানি যে 2024 সালের জুলাই মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের পর 8 আগস্ট 2024 বর্তমান সরকার ক্ষমতায় আসে এবং ইতিমধ্যে 1 বছর পার হয়ে গেছে, যার কারণেই এই প্রত্যাশা এবং প্রাপ্তির হিসেব নিকেশ। তবে একথা বলে রাখা ভালো যে কোনো সরকারই শতভাগ সফল হয় না, আবার কোনো সরকারই শতভাগ ব্যর্থও হয় না। এই সরকার চেষ্টা করে যাচ্ছে, তাদের যে উদ্দেশ্য ছিল রাজনৈতিক সংকট সমাধান ও স্থিতিশীলতা তৈরি, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার, অর্থনৈতিক স্থিতিশীলতা, মানবাধিকার পুনঃস্থাপন, সর্বোপরি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া, সেজন্য তারা কাজ করে যাচ্ছেন। কিন্তু আপনি যে প্রশ্নটি করেছেন, সেই জায়গাতে সরকারের একটা বড় ধরনের ব্যর্থতা রয়েছে। কিন্তু এই ব্যর্থতার পিছনে যদি আমরা কারণ হিসেবে দেখি, যে জনাব মাহফুজুল হক শাহ উনি যেটা বললেন যে ব্রিটিশ শাসন দ্বারা পুলিশ পরিচালিত, আমার কাছে তার চেয়েও যেটা মনে হয় যে এই যে অভ্যুত্থান ঘটে গেছে, সেখানে কিন্তু পুলিশ সদস্যদেরও বিরাট একটা অংশ তারা প্রাণত্যাগ করেছেন, তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কাজেই তাদের মধ্যেও এক ধরনের আতঙ্ক বিরাজমান। তারা কিন্তু নির্বাচিত সরকারের অধীনে এসে যেভাবে প্রপার অ্যাকশনে যান, এই সরকারের অধীনে এসে প্রপার অ্যাকশনে যেতে পারছেন না, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী ঠিকভাবে ফাংশন করছে না। রাইট। জি 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 আচ্ছা, জি। সে কারণে কি এই মব ভায়োলেন্স কিংবা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম আমরা লক্ষ্য করি? এটা একটা কারণ, এর পিছনে আরো মাল্টি ডাইমেনশনাল কজ আছে। যেমন আমাদের যে সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি, এটা বহুলাংশে দায়ী। কারণ আমাদের যে প্রতিহিংসার রাজনীতি, আমরা উন্নয়ন চাই, আমরা পরিবর্তন চাই, কিন্তু আমরা প্রতিহিংসা বলতে পারি না, যার কারণে দেখা যায় যে এই মব ভায়োলেন্স গুলো বেড়ে যাচ্ছে এবং এটা একটা অশনি সংকেত। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে সমাধানের উপায় তো আমরা জানবই, মানে এই ধরনের মানুষ তৈরি হচ্ছে কেন সমাজে, যারা এত হিংস্র, যারা হচ্ছে মানুষকে হত্যা করছে, মানে এত বর্বরতা কেন তৈরি হচ্ছে মানুষের মধ্যে? মানে এসবের কারণ কি? আমাদের দেশের প্রেক্ষাপট, মানে শাস্তি না হওয়া, বিষয়গুলো কি এরকম? এটা তো বিচারহীনতার সংস্কৃতি। তারপরে আমরা যদি বলি যে পলিটিক্যাল ছত্রছায়া, ধরেন আওয়ামী লীগের সময় যদি আওয়ামী লীগের নেতাকর্মী পার পেয়ে যায়, বিএনপির সময় যদি বিএনপির নেতাকর্মী পার পেয়ে যায়, বা অন্য রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তাদের সময় যদি তারা পার পেয়ে যায়, তাহলে মানুষের মধ্যে এই অপরাধ করার যে একটা প্রবৃত্তি, এটা আরো বেড়ে যায়। আমরা যেটা জানি যে আমাদের যে সমাজ কাঠামোর যে উপরি কাঠামোগুলো, সেই উপরি কাঠামোগুলো কিন্তু অর্থনৈতিক ব্যবস্থার উপরে নির্ভরশীল। কিন্তু আমরা দেখি যে আমাদের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হওয়ার কারণে সরকারকে একদিকে সেদিকে মনোযোগ দিতে হয়,
আবার ওইদিকে মনোযোগ দিতে গেলে আবার অন্যদিকে পরিপূর্ণ মনোযোগী হয়ে উঠতে পারেন না। যার কারণে আমাদের যে এই যে সামাজিক ন্যায় বিচার, আমরা যদি বলি যে আমাদের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, আমরা যদি বলি যে আমাদের জাস্টিস, আমরা যদি বলি যে আমাদের সব ক্ষেত্রে একটা ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা, সেই জায়গায় আসলে আমাদের বড় ধরনের একটা গ্যাপ রয়ে যায়। জি, আপনাদের দুজনের সাথে আলোচনা করে আমি নিজেও সমৃদ্ধ হচ্ছি। আমি আরও প্রশ্ন করতে চাই, আরও জানতে চাই আপনাদের কাছে। একটা বিরতিতে আমাদের যেতে হবে। মানচিত্র একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছি অন্তর্বর্তী সরকারের 1 বছর, প্রত্যাশা ও প্রাপ্তি। আমাদের সাথে যুক্ত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ। স্বাগত আবার দুজনকেই আপনাদের জানাচ্ছি। আমরা শুরুতেই চলে যেতে চাই চট্টগ্রামে। মাহফুজুল হক শাহ, একটু আপনার কাছে জানতে চাইব যে আপনি বলছিলেন ব্যবসায়িক নানা দিক থেকে আমরা প্রত্যাশা প্রাপ্তির কথা আপনার কাছে জানছিলাম। আমি একটি বিষয় জানতে চাই। আপনি বলছিলেন যে সিস্টেম ডেভেলপ না করলে আসলে পরিবর্তন সম্ভব না, যেই সরকারই আসুক না কেন। তো গণমানুষের প্রত্যাশা ছিল কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট একটি সিস্টেম ডেভেলপ করবে, কিন্তু আসলে কি তা হচ্ছে? মানুষকে পরিবর্তন না করা গেলে তো সিস্টেমটা আসলে ডেভেলপ হবে না। সেই ক্ষেত্রে ব্যবসায়িক বলেন, আর্থিক বলেন, সার্বিক ক্ষেত্রে আসলে একটি করণীয় কি? মানে আপনার কি মনে হয় একজন ব্যবসায়ী হিসেবে? আপনাকে আবার ধন্যবাদ। না, সিস্টেম পরিবর্তনের যে কথাটা আমি বলেছি সেটা হচ্ছে এই জায়গায় দুটো জিনিস আছে। একটা জিনিস হচ্ছে আমাদেরকে প্রথম বুঝতে হবে সরকারটা পরিচালিত হয় কীভাবে। আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ আছেন, অনেক বিজ্ঞ এবং অনেক খুব হাইলি কোয়ালিফাইড এবং খুব ভালো সুনামের অধিকারী বেশ কয়েকজন ব্যক্তি ওখানে আছেন উপদেষ্টা পরিষদ। এখন মূল বিষয়টা হচ্ছে এই উপদেষ্টা পরিষদের মাধ্যমে ওরা যে দেশ যে পরিচালনা করছে, দেশ পরিচালনার মাধ্যমে হচ্ছে টোটাল আমাদের আমলাতন্ত্র আর আমাদের প্রায় অলমোস্ট 15 থেকে 16 লাখ সরকারের কর্মকর্তা কর্মচারী। এটা আমাদেরকে প্রথম বুঝতে হবে। এখন আপনি দেখুন আমাদের 50-এর অধিক মন্ত্রণালয় আছে, বিভিন্ন ইস্যু নিয়ে মন্ত্রণালয়গুলি কাজ করে। ওগুলি মোস্ট অফ দি আমরা কী দেখে আসছি, আমাদের যে জনগণ কী দেখে আসছে, আমাদের সব সিদ্ধান্তগুলো সেন্ট্রালাইজ। এবং দুর্নীতিটা কোন জায়গায়? এমন আপনি সিস্টেম এমন মন্ত্রণালয় আপনি রেখেছেন যেই সিস্টেমগুলি এখন আমাদের কোনো প্রয়োজনে নেই। মানুষকে হয়রানি করার জন্য, যদি আমি ভূমি মন্ত্রণালয়ের কথাই বলি, ভূমি মন্ত্রণালয়ের কথা আমরা গত 10 বছর থেকে শুনে আসছি, ডিজিটালাইজ হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, অনেক কিছু। কিন্তু আমরা কি দেখেছি, আমরা কি দেখছি আজকেও যান আপনি বিভিন্ন অ্যাসিল্যান্ড অফিসে মানুষের হয়রানি। এখন অর্ডারটা ওখান থেকে হয়ে গেছে আমাদের মন্ত্রণালয় থেকে বা সরকারের ক্যাবিনেট থেকে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এটা বাস্তবায়ন কে করবে মাঠে? বাস্তবায়ন করার যে সিস্টেমগুলি আছে সেই সিস্টেমগুলি আপনি একটু খোঁজ নিয়ে দেখুন। ওই যেটা বললাম, যেটা 100 বছর পুরানো আইন এখনও বিদ্যমান, ওখানে আমাদের জেলা প্রশাসক মহোদয়, অ্যাসিলিয়ানরা, অন্যান্য যেই লেয়ারগুলি আছে ওই লেয়ারগুলিতে সমস্যা। এখন আপনি যান, আপনি পাসপোর্ট অফিসে, আপনি যান এনআইডি গ্রহণ করতে, আপনি এরকম ধরনের সেবামূলক অনেক জায়গায় আপনি যান, যেগুলি আমাদের নিত্যদিন আমাদের জনগণের এই সেবাগুলি খুব প্রয়োজন হয়। সব জায়গায় গিয়ে বাধা, নাহলে দালাল ধরতে হবে, নাহলে আপনি কোনোভাবে এটাকে ইজিভাবে করতে পারবেন না। আমাদের যেটা বক্তব্য, রিফর্মটা করে মানুষকে এগুলো ইজি করে দিতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি আমাদের আমলাতন্ত্র এবং আমলাতন্ত্রে যারা বসে আছেন, মোস্ট অফ দেখেন অনেক অনেস্ট অফিসার আছে, যেটার প্রমাণ কিছুদিন আগে আপনারা এনবিআরে দেখেছেন। সরকার এখানে সংস্কার করার হাত দিয়েছে। এই এনবিআরের সম্পর্কে কে না জানে? বাংলাদেশের ব্যবসা বাণিজ্য করার যারা আছেন তারা ছাড়াও আমাদের আম জনতা যারা আছেন সবাই জানে এই এনবিআরের সিস্টেমটা কি। এনবিআরের যে কয়টা ডিপার্টমেন্ট আছে, কাস্টমস, আমাদের ভ্যাট, বন্ড এবং ইনকাম ট্যাক্স, সব ডিপার্টমেন্টে আপনি কোনো জায়গায় কোনো কিছু নিয়মের মধ্যে হচ্ছে না। আপনাকে অটোমেটিক গিয়ে ওখানে যখন আপনি পৌঁছবেন তখন একটা বাধার সম্মুখীন হবেন। তাহলে পরে আমরা যেহেতু বিনিয়োগের সাথে জড়িত আছি, দেশি বিদেশি বিনিয়োগকারীরা কী ধরনের যে প্রবলেমের সম্মুখীন হচ্ছে, সেই জিনিসগুলোকে আমরা মনে করছি এখান থেকে সিস্টেম থেকে টোটালি বের করে দিতে হবে। সেই জন্য আমাদের সংস্কারের প্রয়োজন আছে। তো সুতরাং এই সংস্কারগুলি যদি আমরা ওরা আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যেই প্রপোজালগুলো দিয়েছেন সেগুলো হয়তো ওনারা শেষ করে যেতে পারবেন না, যেহেতু ওনাদের খুব একটা বেশি সময় নেই। নেক্সট যে নির্বাচিত সরকার আসবেন ওনাদেরকে এই সংস্কার কাজগুলিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং এই সংস্কার কাজগুলিকে এগিয়ে নিয়ে যেতে পারলে যদি আমরা একটা সুন্দরভাবে একটা সমাজ ব্যবস্থা এবং সুন্দরভাবে আমলাতান্ত্রিক সিস্টেম ডেভেলপ করতে পারি, হয়তো তখন আমরা আমাদের এইসব দুর্নীতি এবং অনিয়মগুলি যেগুলি আমাদের সমাজে বিদ্যমান আছে সেগুলি থেকে বেরিয়ে আসতে পারবো। এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। আর একটা দেখুন, আমাদের যে প্রফেসর মহোদয় আছেন এখানে, শিক্ষা ব্যবস্থা
আপনি জানেন আমাদের এখানে আমাদের বর্তমানে ইয়াংদের 20 থেকে 25 লক্ষ ইয়াং প্রতি বছর জব মার্কেটে আসছে। ওনাদেরকে যেই লেখাপড়াগুলি করে ওরা আসছে, কী ধরনের জব পেতে পারেন সেটা আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি। তা আমাদের ওই জন্য বক্তব্য হচ্ছে নিড বেজ এডুকেশন এবং স্কিল ডেভেলপমেন্ট। আমাদের এরকম হাজার হাজার ছেলেকে আমরা মাস্টার্স করানো, এই হায়ার এডুকেশন দেওয়ার জন্য এই ধরনের একটা শিক্ষা ব্যবস্থা আমরা চাইনি। এর মাধ্যমে পৃথিবীতে আপনি দেখুন যেসব সাকসেসফুল কান্ট্রিগুলি আছে ওখানে এরকম হায়ার আপনার প্রত্যাশার কথা আমরা জানতে পারলাম এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি দিয়েছেন। আমাদের আরেকজন অতিথি রয়েছে, আমরা একটু তার কাছে যেতে চাই, ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম। ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম, আপনার কাছে আমি একটু জানতে চাইবো যে এদেশে এই যে এত ভায়োলেন্স, এটার পেছনে কি কোনো বেকারত্ব সমস্যা আছে কি না? যেমন আমি যদি বলি যে রাজনীতির কথাই, যারা কর্ম করে তারা কিন্তু সাধারণত ভায়োলেন্সে জড়াতে চায় না। যারা বেকার কিংবা যাদের কর্ম নেই, কর্মহীন, তারাই ভায়োলেন্সে জড়ায়। আপনি একজন সমাজবিজ্ঞানী হিসেবে কি মনে করেন, বেকারত্বটা কি একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট অপরাধের পেছনে? অত্যন্ত যৌক্তিক প্রশ্ন করেছেন। অবশ্যই এখানে একজন সমাজবিজ্ঞানীর তত্ত্বই রয়েছে, রবার্ট কে মার্টন। ডেভিয়েন্স বিহেভিয়ার কেন হয়, কালচারালি ডিফাইন্ড গোলস এবং ইনস্টিটিউশনালাইজড মিনস, এই দুইয়ের মধ্যে যখন অসামঞ্জস্য দেখা দেয় তখনই মানুষ ডেভিয়েন্ট বিহেভিয়ারে যুক্ত হয়ে যায়। আমরা দেখছি যে আমাদের জনাব মাহফুজুল হক শাহ অত্যন্ত যৌক্তিক কথা বলেছেন যে আমাদের এই সনদধারী বেকার যারা, আসলে এদের সামনে তো কোনো হোপ নেই, দে ডোন্ট হ্যাভ এনি রে অফ হোপ। যার কারণে একদিকে রাজনীতি বিনিয়োগের জায়গা, সেখানে যদি গিয়ে একটু সম্পর্ক গড়ে তুলতে পারে তাহলে ভবিষ্যতে কি প্রাপ্তি আসতে পারে সেই এক ধরনের হোপ। আর আরেকদিকে হতাশা, বেকার জীবনের যে হতাশা, সেই হতাশার জায়গা থেকে তাদের কালচারালি গোল আছে যে তারা একটা কিছু করতে চায়, কিন্তু ইনস্টিটিউশনালাইজড মিনস তাদের সামনে না থাকার কারণে তারা এই ধরনের ডেভিয়েন্ট বিহেভিয়ারে যুক্ত হচ্ছে এবং অবশ্যই বেকারত্ব একটা বড় কারণ। আর একথাও আবার মনে রাখা ভালো, বাংলাদেশের সমাজে আসলে একটি কারণ দিয়ে কোনো কিছুকেই জাস্টিফাই করা যায় না, তবে এটা একটা গুরুত্বপূর্ণ কারণ বলে আমি মনে করি। জি, আমাদের সময় স্বল্পতার কারণে আসলে আমার অনেক প্রশ্ন ছিল যেটি আসলে করা গেল না। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আপনারা। এই ছিল আজকের মানচিত্র। আগামী শুক্রবার অন্য কোনো বিষয়ে অন্য কোনো অতিথির এলাকার দের নিয়ে হাজির হব। টিভিসির সঙ্গেই থাকুন।